আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের সকলের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সবার দৈনন্দিন জীবন এবং ভবিষ্যতের সাথে জড়িত। বিষয়টি হল ব্যক্তিগত বিনিয়োগ বা পার্সোনাল ইনভেস্টমেন্ট। সহজ কথায়, কষ্ট করে উপার্জিত টাকা শুধু জমিয়ে না রেখে সেটাকে এমন কোথাও খাটানো যাতে সময়ের সাথে সাথে সেই টাকার পরিমাণ আরও বৃদ্ধি পায়। আজকের আলোচনাকে আমরা দুটি প্রধান অংশে ভাগ করে নেব। ১. কেন বিনিয়োগ করবেন? ২. কোথায় বিনিয়োগ করবেন? ব্যক্তিগত বিনিয়োগ কী এবং এর উদ্দেশ্য। আসুন এবার আমরা জেনে নিই ব্যক্তিগত বিনিয়োগ বলতে কি বোঝায়। স্লাইডের দিকে তাকালে আমরা একটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি। মাটিতে একটি চারা গাছের পাশে একটি সোনার কয়েন রোপণ করা হচ্ছে। এর মানে হল, আমরা যেমন মাটিতে বীজ বুনে যত্ন নিলে তা একদিন বড় গাছে পরিণত হয় এবং ফল দেয়, বিনিয়োগও ঠিক তেমনি। ব্যক্তিগত বিনিয়োগের পেছনে মূলত তিনটি প্রধান উদ্দেশ্য থাকে। ১. সম্পদ বৃদ্ধি। এর মূল উদ্দেশ্য হল আপনার আজকের ১ লাখ টাকাকে ভবিষ্যৎ ৫ লাখ টাকায় রূপান্তর করা। অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার মূল সম্পদের দাম বা মূল্য বাড়িয়ে নেওয়া। ধরুন, আসলাম সাহেব আজ থেকে ১০ বছর আগে ৫০ লাখ টাকা দিয়ে পূর্বাঞ্চলে এক খণ্ড জমি কিনে রেখেছিলেন। আজকে ঢাকার সম্প্রসারণ ও উন্নয়নের কারণে সেই জমির দাম বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি টাকায়। জমিটি কিন্তু নিজে নিজে কোনো টাকা উৎপাদন করেনি, কিন্তু সময়ের সাথে সাথে তার সম্পদের মূল্য বৃদ্ধি ঘটেছে। এটিই হল সম্পদ বৃদ্ধির চমৎকার উদাহরণ। ২. নিয়মিত আয় সৃষ্টি। অনেকের উদ্দেশ্য থাকে এমন কোথাও বিনিয়োগ করা যেখান থেকে প্রতি মাসে বা নির্দিষ্ট সময় পরপর একটা বাড়তি টাকা বা মুনাফা ঘরে আসবে, যা দিয়ে দৈনন্দিন খরচ চালানো যাবে। ধরুন, রেহানা বেগম তার জমানো টাকা দিয়ে ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছেন। এই সঞ্চয়পত্রের লভ্যাংশ থেকে তার প্রতি মাসে একটি নিয়মিত আয় সৃষ্টি হচ্ছে। রেহানা বেগমের বিনিয়োগকৃত মূল টাকা ঠিকই থাকছে, পাশাপাশি প্রতি মাসে বাড়তি টাকাও আসছে। ৩. আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। ভবিষ্যতের যেকোনো কঠিন পরিস্থিতি, যেমন হঠাৎ চাকরি চলে যাওয়া, ব্যবসায় মন্দা, কিংবা পরিবারের কারো বড় কোনো চিকিৎসার খরচ একা হাতে সামলানো কঠিন। বিনিয়োগ করা থাকলে সেই বিপদ বা সংকটের সময় কারো কাছে হাত পাততে হয় না। উদাহরণ হিসেবে বলা যায়, করোনা মহামারীর সময় আমরা দেখেছি অনেকের চাকরি চলে গিয়েছিল বা ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যারা আগে থেকেই সঞ্চয়পত্র, বন্ড বা ব্যাংকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে রেখেছিলেন, কিংবা কোনো কোম্পানির স্টকে বিনিয়োগ করে রেখেছিলেন, তারা সেই প্রতিকূল সময়ে আর্থিক সংকটে না পড়ে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পেরেছিলেন। অর্থাৎ এই বিনিয়োগ তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছিল। তাহলে আমরা বুঝলাম, টাকা শুধু পকেটে বা আলমারিতে জমিয়ে রাখলে তা অলস বসে থাকে। কিন্তু সেই টাকাকে যদি আমরা বুদ্ধি খাটিয়ে সঠিক জায়গায় বিনিয়োগ করি, তবে তা আমাদের সম্পদ বাড়াবে, নিয়মিত আয়ের পথ তৈরি করবে এবং সর্বোপরি আমাদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা দেয়াল হিসেবে কাজ করবে। আগের স্লাইডে আমরা জেনেছি ব্যক্তিগত বিনিয়োগ কি। এবার আমরা আলোচনা করব কেন এই বিনিয়োগ আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ। স্লাইডের দিকে তাকালে আমরা ৫টি মূল কারণ দেখতে পাই। ১. মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলা করা। সহজ কথায় মূল্যস্ফীতি মানে হল দ্রব্যমূল্যের মধ্যবর্তী। আজকে যে টাকা দিয়ে আপনি বাজারে গিয়ে ১ কেজি গরুর মাংস, ১ কেজি ডাল আর ১ কেজি তেল কিনতে পারছেন, আগামী ৩ বছর পর এই একই টাকা দিয়ে কিন্তু এই জিনিসগুলো আর কেনা যাবে না। টাকা যদি আপনার ঘরে বা ব্যাংকের সাধারণ অ্যাকাউন্টে অলস পড়ে থাকে, তবে দিন দিন তার ক্রয় ক্ষমতা কমতে থাকে এবং একই দ্রব্য কিনতে আপনাকে বাড়তি টাকা পরিশোধ করতে হবে। আপনার টাকাটা যদি আপনি ভালো কোনো লাভজনক খাতে বিনিয়োগ করে রাখেন, তাহলে সেই বিনিয়োগ হতে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে আপনি বাজারের এই বাড়তি দাম বা মূল্যস্ফীতি খুব সহজেই সামাল দিতে পারবেন। ২. ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। জীবনে ভালো সময় যেমন আসে, তেমনি হঠাৎ করে খারাপ সময় বা দুর্যোগও আসতে পারে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় কোনো কোম্পানির ব্যবসায় মন্দা চলায় ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়, কিংবা হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। একজন বেসরকারি চাকুরিজীবী যদি তার আয়ের একটা অংশ প্রতি মাসে সঠিক জায়গায় বিনিয়োগ করে রাখেন, তবে যে কোনো কারণে তার চাকরি চলে গেলেও বা নিয়মিত আয় সাময়িক বন্ধ হলেও ওই বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফা তাকে ও তার পরিবারকে আর্থিক সংকট থেকে রক্ষা করবে। ৩. অবসর জীবনের জন্য তহবিল গঠন করা। আমরা কেউই চিরদিন তরুণ থাকব না এবং সারা জীবন সমানভাবে পরিশ্রমও করতে পারব না। বিশেষ করে যারা বেসরকারি চাকরি করেন বা ছোটখাটো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বয়স হয়ে গেলে আয়ের পথ সংকুচিত হয়ে আসে। কিন্তু বয়স বাড়লেও তো আমাদের থাকা খাওয়া বা বেঁচে থাকার খরচ বন্ধ হবে না।
ধরুন একজন ব্যক্তি তার ৩০ বছর বয়স থেকে প্রতি মাসে অল্প অল্প করে টাকা কোনো ভালো দীর্ঘমেয়াদী ফান্ড বা সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা শুরু করলেন। বয়স যখন ৬০ বছর হবে তখন তার এই ছোট ছোট বিনিয়োগ বিশাল এক তহবিলে পরিণত হবে। ফলে অবসর জীবনে গিয়ে সন্তানদের উপর বোঝা না হয়ে তিনি নিজের টাকা দিয়েই মাথা উঁচু করে স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। ৪. শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য বড় ব্যয়ের প্রস্তুতি রাখা। আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোতে কিছু ব্যয় আছে যা বেশ বড় আকারের হয়ে থাকে। যেমন সন্তানের ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, পরিবারের প্রবীণ সদস্যদের হঠাৎ বড় কোনো চিকিৎসা কিংবা সন্তানের বিয়ে। এগুলো হঠাৎ করে সাধারণ মাসিক উপার্জন দিয়ে সামলানো কঠিন হয়ে যায়। ধরুন আপনার সন্তানের বয়স যখন ২ বছর, তখন থেকেই যদি তার উচ্চশিক্ষার কথা মাথায় রেখে একটি শিক্ষা বিনিয়োগ স্কিম বা সঞ্চয়পত্র কিনে রাখেন, তবে ১৮ বছর পর যখন আপনার সন্তান বুয়েট, মেডিকেল বা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন এককালীন বড় খরচের চাপটি আর আপনার গায়ে লাগবে না। বিনিয়োগের টাকা থেকেই সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। ৫. অতিরিক্ত আয়ের উৎস তৈরি করা। আমরা সবাই চাই আমাদের মূল আয়ের পাশাপাশি যদি বাড়তি কিছু টাকা প্রতি মাসে আসত, তবে জীবনটা আরেকটু সহজ হতো। একেই বলে প্যাসিভ ইনকাম বা অতিরিক্ত আয়ের উৎস। আপনি হয়তো একটি ব্যাংকে চাকরি করেন। এটা আপনার মূল আয়। কিন্তু আপনি আপনার জমানো টাকা দিয়ে একটা ভালো কোম্পানির শেয়ার কিনে রেখেছেন যা প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয়, অথবা ছোট একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিয়ে রেখেছেন যা থেকে প্রতি মাসে ভাড়া পান। এই যে প্রতি মাসে ভাড়ার টাকা বা বছর শেষে লভ্যাংশের টাকা আসছে, এটিই হলো আপনার অতিরিক্ত আয়ের উৎস, যা আপনার জীবনযাত্রার মানকে আরও উন্নত করতে সাহায্য করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিনিয়োগ করা কোনো বিলাসিতা নয়, বরং আজকের বাজারে টিকে থাকার এবং একটি নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার। আমরা যদি আজ থেকেই সচেতন হয়ে ছোট ছোট বিনিয়োগ শুরু না করি, তবে ভবিষ্যতের বড় বড় আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। এতক্ষণ আমরা জানলাম বিনিয়োগ কেন দরকার। এবার আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আমি আমার টাকাটা কোনো জায়গায় বিনিয়োগ করতে পারি। স্লাইডে মোট ৮টি চমৎকার ক্ষেত্রের কথা বলা হয়েছে, যা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই বাস্তবসম্মত। আসুন প্রতিটি ক্ষেত্রকে খুব সহজভাবে উদাহরণের মাধ্যমে চিনে নিই। ১. ব্যাংকে স্থায়ী আমানত। এটি আমাদের দেশের সবচেয়ে পরিচিত এবং সাধারণ বিনিয়োগের মাধ্যম। আপনি আপনার জমানো টাকা একটি নির্দিষ্ট মেয়াদের, যেমন ৩ মাস, ৬ মাস বা ১ বছর জন্য ব্যাংকে বিনিয়োগ করে রাখলেন এবং ব্যাংক তার বিনিময়ে আপনাকে একটি নির্দিষ্ট হারে মুনাফা দেবে। ধরুন একজন গৃহিণী তার সাংসারিক খরচ বাঁচিয়ে ১ লক্ষ টাকা জমিয়েছেন। তিনি কোনো রকম ঝুঁকি নিতে চান না। তাই তিনি নিকটস্থ কোনো ভালো রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকে গিয়ে ১ বছরের জন্য একটি এফডিআর করে রাখলেন। বছর শেষে তিনি আসল টাকার সাথে নিশ্চিত একটি মুনাফাও পেয়ে যাবেন। ২. সরকারি সঞ্চয়পত্র। বাংলাদেশ সরকার সাধারণ মানুষের সঞ্চয়ের সুবিধার্থে এবং নিজেদের অভ্যন্তরীণ ঋণের প্রয়োজনে এটি ইস্যু করে। যেমন পরিবার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ইত্যাদি। ব্যাংকের চেয়ে সাধারণত এর মুনাফার হার একটু বেশি এবং সরকারের গ্যারান্টি থাকায় এটি শতভাগ নিরাপদ। ধরুন একজন অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তি চাকরি জীবনের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে পেনশনার সঞ্চয়পত্র কিনে রাখলেন। এক্ষেত্রে প্রতি ৩ মাস পর পর সরকার থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে মুনাফার টাকা চলে আসবে, যা দিয়ে তার বৃদ্ধ বয়সের খরচ অনায়াসে চলে যাবে। ৩. শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে দেশের বড় বড় তালিকাভুক্ত কোম্পানির অংশীদার হওয়া বা শেয়ার কেনাই হল শেয়ার বাজার বিনিয়োগ। এখানে লাভের সুযোগ যেমন অনেক বেশি, তেমনি ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার না কিনলে লোকসানের ঝুঁকিও থাকে। ধরুন একজন তরুণ চাকুরিজীবী শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করলেন। তিনি হুজুগে কোনো দুর্বল কোম্পানিতে বিনিয়োগ না করে দীর্ঘমেয়াদের জন্য দেশের শীর্ষস্থানীয় কোনো ফার্মাসিউটিক্যালস বা স্বনামধন্য ব্যাংকের শেয়ার কিনে রাখলেন। এতে কোম্পানি ভালো ব্যবসা করায় তিনি বছর শেষে লভ্যাংশ পেলেন এবং শেয়ারের দাম বাড়ায় তার মূলধনও বৃদ্ধি পেল। ৪. মিউচুয়াল ফান্ড। অনেকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান কিন্তু নিজে বাজার সম্পর্কে ভালো বোঝেন না বা নিয়মিত খোঁজখবর রাখার সময় পান না। তাদের জন্য মিউচুয়াল ফান্ড সেরা মাধ্যম। এখানে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে একটি বড় তহবিল গঠন করা হয় এবং পেশাদার ফান্ড ম্যানেজাররা সেই টাকা বিভিন্ন লাভজনক খাতে খাটান। ধরুন রনি সাহেব একজন ব্যস্ত কর্পোরেট কর্মকর্তা। তার শেয়ার বাজার সম্পর্কে খবর রাখার সময় নেই। তাই তিনি একটি ভালো এসেট ম্যানেজমেন্ট কোম্পানির মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমাতে শুরু করলেন। পেশাদার ম্যানেজাররা তার টাকা দেখভাল করায় তিনি নিশ্চিন্তে ভালো মুনাফা পাচ্ছেন।
5. বন্ড। বন্ড হল এক ধরনের ঋণপত্র। সরকার বা বড় কোনো কোম্পানি যখন বাজার থেকে বড় অঙ্কের টাকা ধার করতে চায়, তখন তারা বন্ড ইস্যু করে। আপনি বন্ড কেনা মানে হল আপনি সরকারকে বা সেই কোম্পানিকে টাকা ধার দিচ্ছেন, যার বিপরীতে তারা আপনাকে নিয়মিত সুদ বা মুনাফা দেবে। বাংলাদেশের সরকারি ট্রেজারি বন্ড বা বড় বড় ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড বেশ জনপ্রিয়। ব্যাংকের চেয়ে দীর্ঘমেয়াদে নিশ্চিত মুনাফা পাওয়ার জন্য এটি একটি চমৎকার ও নিরাপদ ক্ষেত্র। 6. রিয়েল এস্টেট। জমি, ফ্ল্যাট বা বাণিজ্যিক স্পেস কেনা। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকা বা বড় বড় বিভাগীয় শহরে রিয়েল এস্টেটের দাম প্রায় সবসময়ই ঊর্ধ্বমুখী থাকে। ধরুন, সালাউদ্দিন সাহেব সাভারের দিকে এক খণ্ড জমি বা উত্তরায় একটি ফ্ল্যাট কিনে রাখলেন। ফ্ল্যাটটি ভাড়া দিয়ে তিনি প্রতি মাসে একটি স্থায়ী আয় পাচ্ছেন, আবার কয়েক বছর পর এই ফ্ল্যাট বা জমির মূল দামও অনেক বেড়ে যাবে। 7. স্বর্ণ। স্বর্ণ কেনা অত্যন্ত প্রাচীন এবং নির্ভরযোগ্য একটি বিনিয়োগ মাধ্যম। অর্থনৈতিক অস্থিরতা বা মুদ্রাস্ফীতির সময়েও স্বর্ণের মূল্য সাধারণত কমে না, বরং বাড়ে। আর সবচেয়ে বড় সুবিধা হল, বিপদের দিনে যে কোনো জুয়েলারি দোকানে গিয়ে এটি দ্রুত ক্যাশ বা নগদে রূপান্তর করা যায়। প্রতিটি বাঙালি পরিবারেই বিয়ের সময় বা উৎসব পার্বণে স্বর্ণালঙ্কার কেনা হয়। অলঙ্কার হিসেবে ব্যবহারের পাশাপাশি এটি সংকটের সময়ে পরিবারের জন্য সবচেয়ে বড় আর্থিক ঢাল হিসেবে কাজ করে। 8. নিজস্ব ব্যবসা। সবচেয়ে সক্রিয় এবং লাভজনক বিনিয়োগ ক্ষেত্র হল নিজের মেধা বা কোনো আইডিয়া কাজে লাগিয়ে ব্যবসা শুরু করা। এখানে পরিশ্রম বেশি, তবে সফল হলে লাভের পরিমাণও সবচেয়ে বেশি। একজন যুবক চাকরি না খুঁজে নিজের এলাকায় একটি আধুনিক ডেইরি ফার্ম অথবা বুটিক শপ ব্যবসা শুরু করলেন। নিজের জমানো মূলধন ব্যবসায় খাটানোর মাধ্যমে তিনি নিজেই নিজের আয়ের উৎস তৈরি করলেন, পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থান করলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সামনে বিনিয়োগের অনেকগুলো দরজা খোলা আছে। আপনি যদি রক্ষণশীল বা কম ঝুঁকি পছন্দ মানুষ হন, তবে আপনার জন্য ব্যাংক, এফডিআর বা সঞ্চয়পত্র ভালো। আর আপনি যদি একটু ঝুঁকি নিয়ে বেশি মুনাফা করতে চান, তবে শেয়ার বাজার, রিয়েল এস্টেট বা নিজস্ব ব্যবসা বেছে নিতে পারেন। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল সব টাকা এক জায়গায় না রেখে এই ক্ষেত্রগুলোর কয়েকটিতে ভাগ করে বিনিয়োগ করা। আমরা ইতিমধ্যেই জেনেছি বিনিয়োগ কী এবং কোথায় বিনিয়োগ করা যায়। এবার আমরা আলোচনা করব সঠিক নিয়মে বিনিয়োগ করলে আমরা বাস্তবে কি কি সুবিধা উপভোগ করতে পারি। আসুন এগুলোকে আমাদের জীবনের বাস্তব উদাহরণের সাথে মিলিয়ে বুঝে নিই। 1. দীর্ঘমেয়াদে সম্পদ বৃদ্ধি করে। আপনার টাকা যদি অলস ফেলে রাখা হয়, তবে তার মূল্য কমে যাবে। কিন্তু সঠিক জায়গায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে সেই টাকা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এবং একটা সময়ে বড় অঙ্কের সম্পদে পরিণত হবে। ধরুন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আশরাফ সাহেব আজ থেকে 15 বছর আগে তার জমানো অল্প কিছু টাকা দিয়ে গ্রামে এক খণ্ড জমি কিনে রেখেছিলেন। তখন হয়তো ওই এলাকার তেমন উন্নয়ন ছিল না, কিন্তু আজ 15 বছর পর সেখানে রাস্তাঘাট হয়েছে, বাজার গড়ে উঠেছে। ফলে তার সেই অল্প টাকার জমিটি আজ বিশাল মূল্যের সম্পদে পরিণত হয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এভাবেই আপনার সম্পদকে বহুগুণে বাড়িয়ে দেয়। 2. চক্রবৃদ্ধি আয়ের সুবিধা। চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্যই বলা হয়ে থাকে। এর মানে হল, আপনার বিনিয়োগ থেকে যে লাভ বা মুনাফা আসবে, তা খরচ না করে মূল টাকার সাথে আবার বিনিয়োগ করা। এতে পরের বছর আপনি আসলের পাশাপাশি লাভের উপরও লাভ পাবেন। ধরুন, একজন তরুণ চাকুরিজীবী ব্যাংকে একটি ডিপিএস খুললেন বা মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে টাকা জমাতে লাগলেন। প্রথম 2-1 বছর লাভ খুব বেশি মনে হবে না, কিন্তু 10 বা 15 বছর পর দেখা যাবে তার জমানো মূল টাকার চেয়ে চক্রবৃদ্ধি হারে আসা মুনাফার পরিমাণ অনেক বড় হয়ে গেছে। টাকা যেভাবে নিজে নিজেই আরও টাকা তৈরি করে, সেটাই হলো চক্রবৃদ্ধি আয়ের জাদু। 3. প্যাসিভ ইনকাম সৃষ্টি। প্যাসিভ ইনকাম মানে হলো এমন একটি আয়ের উৎস যেখানে আপনাকে প্রতিদিন সকাল সন্ধ্যা সশরীরে উপস্থিত থেকে পরিশ্রম করতে হবে না, বরং আপনার টাকা বা সম্পদই আপনার জন্য নিয়মিত টাকা উপার্জন করে নিয়ে আসবে। ধরুন, ঢাকার উত্তরায় একজন প্রবাসী ভদ্রলোক তার কষ্টার্জিত টাকা দিয়ে একটি বহুতল ভবনের 2টি ফ্ল্যাট কিনে রাখলেন। তিনি নিজে প্রবাসে থাকলেও প্রতি মাসের শুরুতে ফ্ল্যাটের ভাড়াটিয়ারা তার ব্যাংক অ্যাকাউন্টে ভাড়ার টাকা পাঠিয়ে দিচ্ছেন। এই যে কোনো অতিরিক্ত শ্রম না দিয়েই প্রতি মাসে একটি নিশ্চিত আয় আসছে, এটিই হলো চমৎকার একটি প্যাসিভ ইনকাম। 4. আর্থিক স্বাধীনতা অর্জন করা। আর্থিক স্বাধীনতা মানে এই নয় যে আপনাকে কোটিপতি হতে হবে। এর আসল অর্থ হল এমন একটি অবস্থায় পৌঁছানো যেখানে জীবনযাত্রার খরচ চালানোর জন্য আপনাকে বাধ্য হয়ে কোনো চাকরি বা কাজ করতে হবে না। আপনার বিনিয়োগ থেকে আসা আয় দিয়েই আপনার সংসার ও জীবন সুন্দরভাবে চলে যাবে।
ধরুন, একজন ব্যবসায়ী বা চাকুরিজীবী তার কর্মজীবনের ২৫ বছর যাবত সঞ্চয়পত্র, বন্ড এবং ভালো কোম্পানির শেয়ারে নিয়মতান্ত্রিকভাবে বিনিয়োগ করেছেন। ৫০ বছর বয়সে গিয়ে তিনি দেখলেন, তার এই বিনিয়োগগুলো থেকে প্রতি মাসে যে লভ্যাংশ বা মুনাফা আসে, তা তার মাসিক পারিবারিক খরচের চেয়েও বেশি। এখন তিনি চাইলে চাকরি ছেড়ে দিয়ে নিজের ভালো লাগার কোনো কাজ করতে পারেন বা পরিবারকে সময় দিতে পারেন। এই মানসিক স্বস্তি ও স্বাধীনতাই হল আর্থিক স্বাধীনতা। ৫. জরুরি পরিস্থিতিতে আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে। মানুষের জীবন সবসময় একরকম যায় না। হঠাৎ করে পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির বড় কোনো দুর্ঘটনা, ব্যবসায় আকস্মিক ধস কিংবা মারাত্মক কোনো অসুস্থতায় অনেক টাকার চিকিৎসার প্রয়োজন হতে পারে। এই চরম বিপদের সময়ে বিনিয়োগ আপনার সবচেয়ে বড় সহায় হবে। আমরা অনেকেই দেখেছি, হঠাৎ পরিবারে কেউ গুরুতর অসুস্থ হলে জমি বা অলংকার সস্তায় বিক্রি করতে হয় কিংবা চড়া সুদে ঋণ নিতে হয়। কিন্তু যার ব্যাংকে এফডিআর, স্বর্ণ বা লিকুইড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আছে, তিনি মুহূর্তের মধ্যেই সেই বিনিয়োগ ভাঙিয়ে হাসপাতালের খরচ মিটিয়ে ফেলতে পারেন। এটি কঠিন সময়ে পরিবারকে যেকোনো আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করে এবং মানসিক শক্তি দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে, বিনিয়োগের অর্থ কেবল টাকা জমানো নয়, বরং নিজের একটি শক্তিশালী আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলা। এটি আপনাকে দীর্ঘমেয়াদে ধনী বানাবে, কাজের চাপ ছাড়া বাড়তি আয়ের সুযোগ দেবে এবং জীবনের যেকোনো ঝড় তুফানে আপনাকে সুরক্ষিত রাখবে। তাই দেরি না করে আজই আপনার আয়ের একটি অংশ সঠিক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। আমরা এতক্ষণ বিনিয়োগের নানা ক্ষেত্র এবং এর চমৎকার সব সুবিধা নিয়ে কথা বলেছি। কিন্তু আমাদের মনে রাখা দরকার, ব্যবসায় বা বিনিয়োগে ঝুঁকি থাকবেই। তবে আমরা যদি সচেতনতার সহিত বিনিয়োগ করি, তবে এই ঝুঁকি এড়িয়ে লাভবান হওয়া সম্ভব। আসুন আমরা বিনিয়োগের ঝুঁকিগুলো এবং এক্ষেত্রে আমাদের করণীয় কী তা সহজভাবে বুঝে নিই। বিনিয়োগের ঝুঁকিগুলো কি কি? ১. বাজার ঝুঁকি। বাজারের উত্থান পতনের কারণে বিনিয়োগের মূল্য কমে যাওয়ার যে আশঙ্কা, তাকেই বাজার ঝুঁকি বলে। ধরুন, কেউ একজন ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি ভালো কোম্পানির শেয়ার কিনলেন। কিন্তু দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বা বৈশ্বিক মন্দার কারণে পুরো শেয়ার বাজারের সূচক পড়ে গেল। ফলে তার শেয়ারের দাম সাময়িকভাবে কমে গেল। এটিই হল বাজার ঝুঁকি, যা সব ব্যবসার ক্ষেত্রেই কম বেশি থাকে। ২. মূল্যস্ফীতির ঝুঁকি। আপনার বিনিয়োগ থেকে যে লাভ আসছে, তা যদি বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির হারের চেয়ে কম হয়, তবে তাকে মূল্যস্ফীতির ঝুঁকি বলে। বাংলাদেশের বাজারে এখন মূল্যস্ফীতির হার যদি হয় ৯%, আর আপনি আপনার টাকা এমন এক জায়গায় বিনিয়োগ করলেন, যেখান থেকে বছর শেষে মাত্র ৬% লাভ পাচ্ছেন, তার মানে আপনার মূল টাকা কিন্তু বাড়েনি, বরং বাজারের তুলনায় কমে গেছে। একেই বলে মূল্যস্ফীতির ঝুঁকি। ৩. প্রতারণা ও অনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে বিনিয়োগের ঝুঁকি। এটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় এবং বাস্তব একটি ঝুঁকি। সরকারের কোনো লাইসেন্স বা নিয়ন্ত্রণ নেই, এমন বহু নামসর্বস্ব সমবায় সমিতি, এমএলএম কোম্পানি সাধারণ মানুষকে দ্বিগুণ বা তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। আমরা প্রায়ই পেপার পত্রিকায় দেখি, কোনো এক তথাকথিত মাল্টিপারপাস সমিতি বা অনলাইন অ্যাপে টাকা রেখে হাজার হাজার মানুষ শেষ সম্বলটুকু হারিয়েছেন। বাংলাদেশ ব্যাংক বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনহীন এসব জায়গায় বিনিয়োগ করার মানেই হল প্রতারিত হওয়া। আমাদের করণীয় কি? ঝুঁকি আছে বলেই কি আমরা বিনিয়োগ বন্ধ রাখব? একদমই না। ঝুঁকি কমানোর জন্য আমাদের এই 4টি কাজ করতে হবে। ১. ঝুঁকি সম্পর্কে জেনে বিনিয়োগ করা। কোনো খাতে টাকা দেওয়ার আগে বুঝতে হবে সেখানে কী ধরনের ঝুঁকি আছে। বেশি লাভের লোভ দেখলেই ঝাঁপিয়ে পড়া যাবে না। হাই রিস্ক, হাই রিটার্ন, অর্থাৎ যেখানে লাভ বেশি, সেখানে লোকসানের ঝুঁকিও বেশি, এটা মাথায় রাখতে হবে। ২. বিনিয়োগে বৈচিত্র্য রাখার চেষ্টা করা। অর্থনীতির ভাষায় একটি বিখ্যাত প্রবাদ আছে, সব ডিম এক ঝুড়িতে রেখো না, কি কারণ ঝুড়িটি পড়ে গেলে সব ডিম একসাথে ভেঙে যাবে। বিনিয়োগের ক্ষেত্রেও আপনার সব টাকা এক জায়গায় রাখা যাবে না। আপনার কাছে ৫ লাখ টাকা থাকলে পুরো টাকা শেয়ার বাজারে বা পুরো টাকা একটা ব্যাংকে না রেখে ২ লাখ টাকার সরকারি সঞ্চয়পত্র কিনুন, ২ লাখ টাকা ভালো ব্যাংকে এফডিআর করুন, আর ১ লাখ টাকা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে রাখুন। এতে এক জায়গায় লোকসান হলেও অন্য জায়গার লাভ দিয়ে তা পুষিয়ে যাবে। ৩. বিনিয়োগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা। অনেকে চান আজ টাকা বিনিয়োগ করেই কালই বড়লোক হতে। এই মানসিকতাই মানুষকে বিপদে ফেলে। বিনিয়োগে সফল হতে হলে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে ৫ থেকে ১০ বছর বা তারও বেশি সময়ের জন্য পরিকল্পনা করতে হবে। আপনি যদি আজকে জমি বা ফ্ল্যাট কেনেন, ৩ মাস পরেই তা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন না। কিন্তু আপনি যদি ১০ বছরের পরিকল্পনা নিয়ে সেটি ধরে রাখেন,
তবে তা নিশ্চিতভাবে একটি বিশাল সম্পদে পরিণত হবে। শেয়ার বাজারের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদে ভালো কোম্পানি ধরে রাখলে লস হওয়ার আশঙ্কা কমে যায়। 4. বিশ্বস্ত ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে বিনিয়োগ করা। টাকা বিনিয়োগের আগে নিশ্চিত হন প্রতিষ্ঠানটি সরকারি কোনো সংস্থা দ্বারা নিবন্ধিত ও নিয়ন্ত্রিত কিনা। পরিশেষে বলব, সচেতন বিনিয়োগকারী কখনোই অন্ধের মতো চলেন না। ঝুঁকি থাকবেই, কিন্তু আমরা যদি সব টাকা এক জায়গায় না রেখে ভাগ করে রাখি, দীর্ঘমেয়াদী চিন্তা করি এবং সরকার অনুমোদিত সঠিক জায়গায় টাকা খাটাই, তবে আমরা আমাদের কষ্টার্জিত অর্থকে সুরক্ষিত রেখে চমৎকারভাবে সম্পদ বাড়াতে পারব। এবার আমরা জানব কিভাবে এই কাজটিতে সফল হওয়া যায়। বিনিয়োগ করলেই সবাই সফল হয় না, সফল হতে হলে কিছু নির্দিষ্ট কৌশল বা নিয়ম মেনে চলতে হয়। বিনিয়োগে সফল হওয়ার 5টি কৌশল রয়েছে। আসুন আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণের মাধ্যমে এগুলোকে খুব সহজ করে বুঝে নিই। 1. নিয়মিত সঞ্চয় করুন। বিনিয়োগের প্রথম শর্তই হল সঞ্চয়। অনেকে ভাবেন মাস শেষে সব খরচ করার পর যদি কিছু থাকে তবে তা জমাবো কি, এই চিন্তাটাই ভুল। নিয়ম হওয়া উচিত আয় আসার সাথে সাথেই একটা অংশ সঞ্চয়ের জন্য আলাদা করে ফেলা, তারপর বাকি টাকা দিয়ে পুরো মাস চালানো। এই যে প্রতি মাসে নিয়ম করে টাকা জমানো, এটিই হল সফল বিনিয়োগের প্রথম সিঁড়ি। 2. আয়ের একটি নির্দিষ্ট অংশ বিনিয়োগ করুন। শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, সেই জমানো টাকার সাথে সাথে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। আপনার আয়ের যে কোনো একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে বিনিয়োগের জন্য বরাদ্দ রাখুন। ধরুন, জনাব তানভীর হাসান সিদ্ধান্ত নিলেন তিনি তার প্রতি মাসের বেতনের 10% টাকা ব্যাংক অ্যাকাউন্টে অলস রাখবেন না। তিনি সেই টাকা দিয়ে প্রতি মাসেই একটি মিউচুয়াল ফান্ডে বা ব্যাংকের ডিপিএসে স্বয়ংক্রিয়ভাবে জমা করার ব্যবস্থা করে দিলেন। এতে করে প্রতি মাসেই তার অজান্তেই একটি বড় অঙ্কের টাকা বিনিয়োগ হয়ে যাচ্ছে। 3. স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। ডান পাশের ডায়েরির পাতাটিতে খেয়াল করুন, সেখানে লেখা আছে সেভ ফর গোলস। লক্ষ্য ছাড়া বিনিয়োগ করা মানে হল ঠিকানা ছাড়া কোনো বাসে উঠে বসে থাকা। আপনার বিনিয়োগের একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য থাকতে হবে। আপনার লক্ষ্য হতে পারে এমন স্পষ্ট, আমি আগামী 3 বছর পর একটি বাইক কিনব, তাই প্রতি মাসে 5,000 করে টাকা জমাতে চাইনি। আবার আগামী 15 বছর পর আমার সন্তানের উচ্চশিক্ষার জন্য আমার 20 লাখ টাকা লাগবে কি। যখন আপনার সামনে এমন সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে, তখন আপনার সঞ্চয় করার আগ্রহ এবং অনুপ্রেরণা বহুগুণ বেড়ে যাবে। 4. নিয়মিত বিনিয়োগ নীতি অনুসরণ করুন। শেয়ার বাজার বা অন্যান্য বিনিয়োগ খাতে অনেকেই একটি ভুল করেন, আজকে বাজারে সুসংবাদ দেখে অনেক টাকা বিনিয়োগ করলেন, আবার পরের 3 মাস কোনো খোঁজই নেই। সফল হতে হলে বাজার ভালো থাকুক বা খারাপ থাকুক, নিয়মতান্ত্রিকভাবে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। ধরুন, দেশের শেয়ার বাজারে সাময়িক মন্দা চলছে। একজন সাধারণ মানুষ ভয়ে তখন বিনিয়োগ বন্ধ করে দিতে পারেন। কিন্তু একজন দূরদর্শী ও সফল বিনিয়োগকারী জানেন যে মন্দার সময়েই ভালো কোম্পানির শেয়ার কম দামে কেনা যায়। তাই তিনি কোনো হুজুগে না পড়ে তার নিয়মিত বিনিয়োগের নীতি ধরে রাখেন। 5. আপনার বিনিয়োগ নিয়মিত পর্যালোচনা করুন। আপনি টাকা এক জায়গায় বিনিয়োগ করে দিয়ে অনেক দিন চুপচাপ থাকলেন, এমনটা করা যাবে না। প্রতি বছরে একটি নির্দিষ্ট সময় পরপর হিসাব মেলাতে হবে যে আপনার বিনিয়োগটি কেমন পারফর্ম করছে। যেখান থেকে লাভ আসার কথা ছিল তা ঠিকঠাক আসছে কিনা। ধরুন, আপনি 3 বছর আগে একটি ব্যাংকে এফডিআর করেছিলেন 8% লাভে, কিন্তু বর্তমানে অন্য একটি স্বনামধন্য ব্যাংক বা সরকারি বন্ডে 10% লাভ দিচ্ছে। আপনি যদি নিয়মিত পর্যালোচনা করেন, তবে আপনি পুরনো জায়গা থেকে টাকা তুলে নতুন ও বেশি লাভজনক এবং নিরাপদ জায়গায় স্থানান্তর করতে পারবেন। একেই বলে নিজের পোর্টফোলিও বা বিনিয়োগের ওপর নজর রাখা। সফল বিনিয়োগকারী হওয়া কোনো কঠিন বিষয় নয়। আজ থেকেই নিয়মিত সঞ্চয়, নির্দিষ্ট লক্ষ্য, শৃঙ্খলা এবং সচেতন পর্যালোচনার মাধ্যমে ছোট ছোট পদক্ষেপ নিলেই আপনি একদিন অনেক বড় অঙ্কের সম্পদের মালিক হতে পারবেন এবং নিজের ও পরিবারের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন।
এতক্ষণ আমরা বিনিয়োগের যতগুলো দিক নিয়ে আলোচনা করেছি তার সবগুলোই ছিল আমাদের ব্যক্তিগত লাভ বা সুবিধার কথা। লেকচারের এই পর্যায়ে এসে আমরা একটি দারুণ সত্য জানব, তা হল আপনার করা একটি ছোট ব্যক্তিগত বিনিয়োগ কিভাবে আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছে। ১. দেশের সঞ্চয় বৃদ্ধি। একটি দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হল তার অভ্যন্তরীণ সঞ্চয়। দেশের মানুষ যদি আয়ের সব টাকাই খরচ করে ফেলে তবে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে টাকার সংকট দেখা দেয়। কিন্তু সাধারণ মানুষ যখন ছোট ছোট অঙ্কে টাকা জমাতে শুরু করে তখন জাতীয় পর্যায়ে একটি বিশাল অঙ্কের সঞ্চয় তৈরি হয়। যেমন ধরুন, বাংলাদেশের লাখ লাখ মধ্যবিত্ত পরিবার যখন প্রতি মাসে ডিপিএস, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা পোস্ট অফিসে টাকা জমায়, তখন এই কোটি কোটি মানুষের ছোট ছোট সঞ্চয় একসাথে মিলে জাতীয় অর্থনীতিতে এক বিশাল পুঁজিতে পরিণত হয়। এটি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে। ২. মূলধন গঠন। টাকা যখন ঘরে অলস পড়ে থাকে তখন তা কোনো কাজে আসে না। কিন্তু সেই টাকা যখন ব্যাংকে বা বন্ডে রাখা হয় তখন ব্যাংক বা সরকার সেই অলস টাকাগুলোকে একত্রিত করে একটি বড় মূলধন বা তহবিল গঠন করে। ধরুন, আপনি ১ লাখ টাকার একটি সরকারি বন্ড বা সঞ্চয়পত্র কিনলেন। সরকার আপনার মতো লাখো মানুষের কাছ থেকে এই টাকা সংগ্রহ করে বিশাল মূলধন তৈরি করে। আর এই মূলধন দিয়েই আমাদের দেশের মেগা প্রজেক্টগুলো, যেমন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা মেট্রো রেলের মতো বড় বড় অবকাঠামো নির্মাণ করা সম্ভব হয়। আপনার ১ লাখ টাকাও কিন্তু এই মূলধন গঠনের অংশ। ৩. কর্মসংস্থান সৃষ্টি। আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল বিপুল জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ তৈরি করা। আপনার বিনিয়োগ কিন্তু পরোক্ষভাবে এই কর্মসংস্থান তৈরিতে সাহায্য করছে। যেমন ধরুন, আপনি যখন কোনো ব্যাংকে এফডিআর করেন, ব্যাংক সেই টাকা কোনো বড় ব্যবসায়ীকে শিল্প কারখানা গড়ার জন্য ঋণ হিসেবে দেয়। আবার আপনি যদি সরাসরি শেয়ার বাজারে কোনো ভালো টেক্সটাইল বা ফার্মাসিউটিক্যালস কোম্পানির শেয়ার কেনেন, তবে কোম্পানিটি সেই টাকা দিয়ে নতুন ফ্যাক্টরি খোলে। এই নতুন ফ্যাক্টরি খোলার কারণে দেশের হাজার হাজার বেকার তরুণ তরুণীর কাজের সুযোগ তৈরি হয়। ৪. শিল্পায়ন ও ব্যবসা সম্প্রসারণ। কোনো দেশই শুধু কৃষির ওপর নির্ভর করে উন্নত হতে পারে না, তার জন্য দরকার শিল্পায়ন। নতুন নতুন কলকারখানা, পোশাক শিল্প, ওষুধ শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতের বিকাশের জন্য কোটি কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। আমাদের দেশের শীর্ষস্থানীয় স্কয়ার, বেক্সিমকো বা ওয়ালটনের মতো প্রতিষ্ঠানগুলো যখন ব্যবসা সম্প্রসারণ করতে চায় তখন তারা শেয়ার বাজার বা বন্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ফান্ড নেয়। আপনার দেওয়া সেই টাকা দিয়েই দেশে নতুন নতুন শিল্প গড়ে ওঠে। ৫. টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা। যখন দেশের সঞ্চয় বাড়ে, মূলধন গঠিত হয়, নতুন নতুন কলকারখানা তৈরি হয় এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়, তখন পুরো দেশের জিডিপি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী ও টেকসই হয়। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে। আমাদের রপ্তানি বাণিজ্য বাড়ছে, চট্টগ্রাম বা মোংলা বন্দরের মতো বন্দরগুলো দিনরাত ব্যস্ত থাকছে পণ্য আনা নেওয়ার কাজে। এই পুরো চক্রটি সচল থাকছে কারণ দেশের সাধারণ মানুষ ব্যাংক, বন্ড, শেয়ার বাজার ও ব্যবসায় টাকা খাটাচ্ছেন। অর্থাৎ আপনার ব্যক্তিগত বিনিয়োগই পরোক্ষভাবে দেশকে উন্নত রাষ্ট্র গড়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বিনিয়োগ করা মানে কেবল নিজের পকেট ভারী করা বা নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করা নয়, এটি দেশের প্রতি নাগরিক হিসেবে আমাদের একটি বড় দায়িত্বও বটে। আপনার ক্ষুদ্র একটি বিনিয়োগের টাকা দিয়েই দেশের চাকা ঘোরে, কারখানায় উৎপাদন প্রক্রিয়া সচল থাকে এবং সমুদ্র বন্দরে পণ্যবাহী জাহাজ নোঙর করে। আমরা আমাদের দীর্ঘ আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা বিনিয়োগের খুঁটিনাটি, এর ক্ষেত্র, ঝুঁকি এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান নিয়ে বিস্তারিত কথা বলেছি। আজকের এই পুরো আলোচনার সারসংক্ষেপ বা মূল শিক্ষা হিসেবে ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করে এই লেকচারটি শেষ করব। ১. শুধু সঞ্চয় নয়, পরিকল্পিত বিনিয়োগই আর্থিক সমৃদ্ধির চাবিকাঠি। আমরা বাংলাদেশের মানুষেরা জন্মগতভাবেই সঞ্চয়ী মনোভাবের। আমাদের মায়েরা সংসারের খরচ বাঁচিয়ে টাকা জমাতেন, আমাদের বাবারাও বেতনের কিছু টাকা আলমারিতে বা ব্যাংকের সাধারণ অ্যাকাউন্টে রেখে দিতেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধু টাকা জমিয়ে রাখাই যথেষ্ট নয়। মনে রাখবেন, টাকা জমানো ভালো, কিন্তু সেই টাকাকে বুদ্ধি খাটিয়ে সঠিক জায়গায় খাটানো বা পরিকল্পিত বিনিয়োগ করাই হলো আসল বুদ্ধিমত্তা। ২. সময়মতো সঠিক বিনিয়োগ ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় সম্পদ হল সময়। আপনি যত দ্রুত বিনিয়োগ শুরু করবেন, আপনার টাকা বৃদ্ধির জন্য তত বেশি সময় পাবে। তাই সঠিক সময়ে, অর্থাৎ আজ থেকেই ছোট আকারে হলেও বিনিয়োগ শুরু করে আপনাদের ভবিষ্যৎ জীবনের আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করার পরিকল্পনা শুরু করুন।
3. সচেতন ও তথ্যভিত্তিক বিনিয়োগ ব্যক্তি, পরিবার এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। এটি আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় মূল মন্ত্র। বিনিয়োগ করতে হবে সচেতনভাবে, কারো কথায় প্রলোভিত হয়ে বা হুজুগে পড়ে নয়। যখন আপনি নিজে জেনে বুঝে, তথ্যপ্রমাণ দেখে সরকার অনুমোদিত ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে টাকা খাটাবেন, তখন আপনার সেই বিনিয়োগ কখনো ব্যর্থ হবে না। আপনার লাভ মানে আপনার পরিবারের সচ্ছলতা ও নিরাপত্তা। আর আপনার মতো লাখো পরিবারের এই বিনিয়োগের টাকাই ঘুরে ফিরে আমাদের দেশের বড় বড় শিল্প কারখানা ও অবকাঠামো সচল রাখে, যা পুরো দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। পরিশেষে বলব, আর্থিক সমৃদ্ধি বা দুশ্চিন্তামুক্ত ভবিষ্যৎ কোনো লটারির বিষয় নয়, এটি একটি সচেতন সিদ্ধান্তের বিষয়। তাই আজই আপনার আয়ের একটি অংশ সঠিক ও পরিকল্পিত খাতে বিনিয়োগের প্রতিজ্ঞা করুন। নিজে সচেতন হন, পরিবারকে সুরক্ষিত রাখুন এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তীতে কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।